গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ১ নম্বর অধ্যায় থেকে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা নদী যে কীভাবে ক্ষয় করে সেই যে বিভিন্ন পদ্ধতি এবং আরও এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এবং তোমরা খুব ভালোভাবে এই বিষয়গুলোকে বুঝে নেবে। তবেই কিন্তু তোমরা পরীক্ষায় খুব সহজে এই উত্তরগুলো তোমরা লিখতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা দেখব এখন সেটা কি? এখানে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ। আচ্ছা, এই উত্তরগুলো এমনভাবেই পড়ে যেতে হবে, তৈরি করতে হবে যাতে তোমাদের ২ নম্বরের প্রশ্ন যদি আসে এইগুলো তাহলেও তোমরা লিখতে পারবে, ৩ নম্বরে এলেও লিখতে পারবে এবং ৫ নম্বরের যে বড় প্রশ্ন থাকে সেখানে যদি আসে তাহলে সেইভাবেও লেখা যাবে। এভাবেই কিন্তু আমরা আলোচনা করব যাতে ৩ ভাবেই তোমরা পরীক্ষায় পড়লে লিখতে পারো। ঠিক আছে? তাহলে আর এখানে আমরা ছবিগুলো এঁকে দেখিয়েছি, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে প্রথমে যেটা এখান থেকে আমরা দেখব সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের নদীর ক্ষয়কাজের ফলে যে ভূমিরূপটা দেখা যায় তার মধ্যে প্রথম যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভি ও আই আকৃতির উপত্যকা। ঠিক আছে? কি করে হয় এটা? এটা হচ্ছে যে নদী যখন পাহাড়ের মধ্যে দিয়ে যায় তখন কি হয়? তখন নদী কিন্তু সেখানে কি করে? নদী সেখানে ক্ষয় করে। কিভাবে ক্ষয় করে? নদী সেখানে তার নিচের দিকে কিন্তু নদী বেশি ক্ষয় করে, যেটাকে আমরা অবঘর্ষ বলি। ঠিক আছে? সেই তার পাথরের ধাক্কা দিয়ে নদী নিচের দিকটাকে বেশি ক্ষয় করে। এর ফলে কি হয়? এর ফলে নদীর যে মানে নদীটা অনেক বেশি কি হয়ে যায়? গভীর হয়ে যায়। ঠিক আছে? আর এই জন্য এই নদী উপত্যকা মানে যে জায়গাটা দিয়ে নদী যায় সেটাকে কীরকম দেখতে হয়? সেটাকে দেখতে হয় অনেকটা ইংরেজির আই অক্ষরের মতো। ঠিক আছে? এটাকেই বলা হয় আই আকৃতির উপত্যকা। এইভাবে তোমরা বিষয়টাকে বুঝে নিয়ে লিখবে। ছবিটা অবশ্যই আঁকবে, আঁকা বাড়িতে অভ্যাস করবে। এই ছবিটা হবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভি আকৃতির উপত্যকা। এটা কিন্তু কিভাবে সৃষ্টি হয়? এটা কিন্তু এই যে আই আকৃতির উপত্যকা যেটা আগে পড়লে, এখানে কি আমরা দেখলাম যে নদীটা সরু হয়ে ইংরেজি আই এর মতো এটা মানে এটা গভীর হয়ে যায় বেশি। এটা নদীটা অনেক গভীর হয়ে যায়। ঠিক আছে? এটা আই এর মতো দেখতে হয়। আর এই আই আকৃতির উপত্যকাটা থেকেই যেটা তৈরি হয় সেটাকেই আমরা বলব ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে? এটা কিভাবে তৈরি হয়? এই যে আই আকৃতির উপত্যকা তৈরি হয়ে গেল। এরপর নদীটা কি করে? এরপর নদীটা কিন্তু নদীর যে দুটো পাশ ছিল সেই দুটো পাশে কিন্তু ক্ষয়টা করে। তাহলে আগে আমরা দেখলাম আই আকৃতির উপত্যকাতে যে নদী নিচের দিকে ক্ষয় করে গভীর হয়ে গেল। আর এখানে কি হবে? নদী তার যে দুটো পাশ আছে, নদীর যে দুটো পাড় থাকে সেই দুটো পাড়ে নদী ক্ষয় করে নদীটা আস্তে, আস্তে আবার চওড়াও হয়ে যাবে। এটাকেই কি বলে? এটাকেই বলা হয়, এটা তখন দেখতে হয় ইংরেজি ভি এর মতো। সেই জন্যই এটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা, এই ছবিটা। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ছবিটা আই আর ভি মনে রাখলে কিন্তু অবশ্যই খুব সহজে এটা লিখতে পারা যাবে। ঠিক আছে? আর এখান থেকে যদি প্রশ্নও থাকে যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, ৩টে ভূমিরূপ চিত্রসহ। নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ৩টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। মাধ্যমিকে একদম এইরকম প্রশ্নই থাকে, সেজন্য এগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে অবশ্যই। ঠিক আছে? আর বাড়িতে এগুলো কিন্তু লিখে সবাই অভ্যাস করবে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমরা এই ক্লাসগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? আর এই যে ভি আকৃতির আই আকৃতির উপত্যকা আমরা পড়লুম। ঠিক আছে? তাহলে এবার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই যে আই আকৃতির উপত্যকা যেটা আমরা দেখলাম এটাকে কি বলে? এটাকে কিন্তু ক্যানিয়ন বলে। আর ভি আকৃতির উপত্যকা যেগুলো থাকে সেগুলোকেই বলা হয় গিরিখাত। ঠিক আছে? আর ক্যানিয়নে কিন্তু জল থাকে না, এগুলো কিন্তু শুকনো হয়। আর গিরিখাতে কিন্তু জল পাওয়া যায়। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে এখান থেকে। ঠিক আছে? এগুলো শর্ট কোয়েশ্চেনে কাজে লাগে। আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে এরপরে যেটা এখান থেকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে সেটা কি? সেটা হচ্ছে যে জলপ্রপাত। ঠিক আছে? জলপ্রপাত, জলপ্রপাত কিন্তু অনেক রকমভাবে তৈরি হয়। নদী দিয়ে যে জল আসে সেই জলটা যদি হঠাৎ ওপর থেকে নিচে পড়ে তখনই সেটাকে কি বলে?
জলপ্রপাত বলে। মানে অনেকটা উপর থেকে যখন নিচের দিকে জলটা নেমে আসে তখনই সেটাকে জলপ্রপাত বলে। ঠিক আছে? জলপ্রপাত অনেক রকমের হয়। র‍্যাপিড আছে। র‍্যাপিড কোনটা? যেগুলোর বেশি উঁচুতে হয় না, খুব নিচু থেকে যেগুলো জল পড়ে, জল উপর থেকে নিচে আসে সেটাকে বলা হয় র‍্যাপিড। যেমন আমাদের হুড্রু, এটা একটা জলপ্রপাত হবে। আর কাসকেড কোনটা? কাসকেড হচ্ছে যে জলপ্রপাত যখন সিঁড়ির মতো ধাপে, ধাপে নেমে আসে, ঠিক আছে? তখন সেটাকে বলে কাসকেড। ঠিক আছে? আর এটা তোমরা যেকোনো একটা উদাহরণ পড়ে নেবে। এখানে জেনহা দেয়া আছে। আমরা জেনহাটাই বলছি। ঠিক আছে? আর এরপরে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট কী হবে? ক্যাটারাক্ট এটা কিন্তু অনেক বেশি জল নিয়ে যায় এবং অনেক উঁচু থেকে কিন্তু জলটা উপরের দিক থেকে নিচে আসে। ঠিক আছে? এইটা হবে ক্যাটারাক্ট। তাহলে এখানে মনে রাখবে কী করে? এই ক্যাটারাক্টটা এটা হচ্ছে যে তোমাদের নামটাও বড়, সেজন্য এটা বড় হবে। ঠিক আছে? জলপ্রপাতটা বড় হয় এবং অনেক বেশি জল নিয়ে আসে। এটাই হবে ক্যাটারাক্ট। আর এর উদাহরণ কী হবে? এর উদাহরণ হবে নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাতের নাম তোমরা আগে ক্লাস 8 এও পড়েছিলে। ঠিক আছে? সেটাই আমরা আবার এখানে পড়ে নিলাম। আর জলপ্রপাতের ছবি এইভাবে তোমরা আঁকবে। কঠিন শিলা, কোমল শিলা থাকে। একটা কঠিন, তার নিচেরটা নরম শিলা বা কোমল শিলা। আর কঠিন শিলাগুলো খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় আর নরম শিলাগুলো কিন্তু ক্ষয়তে অনেক সময় লাগে। এইভাবেই যেটা তৈরি হয় সেটাকেই বলে জলপ্রপাত। ঠিক আছে? হুম। আর বাকিগুলো তো আমরা বলে দিলাম। এবার জলপ্রপাত কিন্তু অনেকভাবে হতে পারে। হ্যাঁ, কঠিন কোমল শিলা যদি ওপর নিচে থাকে তাহলে কিন্তু ওই উম কোমল শিলাগুলো ক্ষয়ে গিয়ে হয়। আর কীভাবে হয়? আর জলপ্রপাতের নিচের কোমল শিলার অংশ, অবঘর্ষ জলপ্রবাহ এগুলো ক্ষয়ের ফলে কী হয়? এগুলো আরও বেশি ফাঁকা হয়ে যায়। ঠিক আছে? হুম। এইগুলোই এখান থেকে দেখতে হবে। ঠিক আছে? আর এরপরে আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে যে শৃঙ্খলিত শৈলশিরা। ঠিক আছে? এটা কি? এটা এটা হচ্ছে যে পাহাড়ের মধ্যে দিয়ে নদী যখন যায় তখন সেই নদীর গতি, মানে নদীর কাছে যদি কোনো বড়, বড় পাথর চলে আসে তাহলে কী হবে? বা হ্যাঁ, বা পাহাড়ের কোনো একটা অংশ, তখন নদী সেই পাহাড়ের অংশটাকে কাটিয়ে এঁকে মেঁকে বয়ে যায়। ঠিক আছে? তার যে ওই এগুলো থাকে, অভিক্ষিপ্ত অংশগুলো থাকে, তখন সেগুলোকে দেখলে মনে হয় যে যেন নদী যেন ওইগুলোকে ওই শৈলশিরাগুলোকে করার জন্য একটু এঁকে মেঁকে বয়ে গেছে। এটাকেই কী বলে? এটাকেই বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। ঠিক আছে? এটা কোথায় দেখা যায়? এটা কিন্তু আমাদের গঙ্গা নদীর উচ্চ প্রবাহে দেখতে পাওয়া যায়। ছবিটা এইটা হবে। ঠিক আছে? শৃঙ্খলিত শৈলশিরা, এই ছবিটা। এগুলো ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করবে। ঠিক আছে? এবং বাড়িতে তোমরা ভূগোল বইটা অবশ্যই সপ্তাহে ৩ দিন ভূগোল বিষয়টাকে ভালোভাবে তোমরা পড়বে। তবেই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবে। ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।